প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনায় থাকবে দশম শ্রেণীর রেসপিরেশন অর্থাৎ শ্বসন বিষয়টি। আমাদের আজকের আলোচনায় আমরা জানব শ্বসন মানে কি, শ্বসন কত প্রকার এবং কি কি, শ্বসন কোথায় সংগঠিত হয়, শ্বসনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কি কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি জীব বেঁচে থাকার জন্য আহার গ্রহণ করে, আর সেই আহারের বিভিন্ন উপাদানগুলো হজমের দ্বারা জীব তার কোষের মধ্যে শোষণ করে নিয়ে যায়। অর্থাৎ একটা প্রক্রিয়া আছে, তার নাম হচ্ছে অ্যাসিমিলেশন অথবা আত্তীকরণ। সেই অ্যাসিমিলেশন বা আত্তীকরণ প্রক্রিয়ায় আহারের কার্বোহাইড্রেট নামক উপাদান পাচনের পর গ্লুকোজে পরিণত হয়, আর সেই গ্লুকোজ অ্যাসিমিলেশনের দ্বারা কোষের মধ্যে গিয়ে জমা হয় এবং সেই গ্লুকোজ থেকে কি করে যে শক্তি পায়। তো এই যে the food which is stored in the cell is used mainly for two purposes. Number one is food is used as fuel to get energy for various life processes. Our second one will be food is used as a material for the growth and repair of the body. অর্থাৎ আমরা কি বুঝলাম, এখানে যে খাদ্য আমাদের কোষের মধ্যে গিয়ে জমা হয় সেটা দুটা উদ্দেশ্যে ব্যবহৃত হয়। প্রথম উদ্দেশ্যটি হচ্ছে সেটা এনার্জির জন্য, আমাদের দেহে সংগঠিত হওয়া বিভিন্ন প্রকার আভ্যন্তরীণ বিক্রিয়া চলে এবং সেই বিক্রিয়াগুলির জন্য শক্তির প্রয়োজন এবং সেই শক্তি আমরা আহার থেকে পাই। আর দুই নম্বর হচ্ছে সেই আহার শরীরের বৃদ্ধি এবং রিপেয়ারের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ কোষের গঠন আর কোষের কোনো কারণে ইনজুরি বা অন্যান্য কারণে নষ্ট হয়ে গেলে সেই জায়গায় নতুন কোষের জন্ম হতে সেই ফুড বা এনার্জির প্রয়োজন হয়। প্লিজ নোট দ্যাট ফুড ইজ দ্য ফুয়েল ফর এনার্জি প্রোডাকশন ইন সেলস। অর্থাৎ কোষের মধ্যে শক্তি উৎপাদনের মূল ইন্ধন বা সোর্স বা উৎস হচ্ছে খাদ্য অর্থাৎ ফুড, অ্যান্ড দ্যাট ফুড উইল বি নাথিং বাট গ্লুকোজ। মোস্ট লিভিং থিংস নিড অক্সিজেন টু obtain energy from food. That is, বেশিরভাগ জীবের অক্সিজেনের প্রয়োজন শক্তির জন্য, আর দিস অক্সিজেন reacts with the food molecules, that is glucose present in the body cells and burns them slowly to release energy. এই যে অক্সিজেন লিভিং বিংস বা জীব গ্রহণ করে, সেই অক্সিজেন দ্বারা অক্সিজেন আহারকে বার্ন করে আহারের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ জারণ বিক্রিয়া যাকে বলে অক্সিডেশন, এবং অক্সিডেশনের পর গ্লুকোজ থেকে ধীরে ধীরে শক্তি নির্গত হতে থাকে। অ্যান্ড দিস এনার্জি ইজ স্টোরড ইন দ্য এটিপি মলিকুলস অ্যাভেলেবল ইন দ্য সেল। আমরা বুঝলাম আহার গ্রহণ করলো জীব, হজম হলো, কার্বোহাইড্রেট গ্লুকোজে পরিণত হয়, সেই গ্লুকোজ আত্তীকরণ দ্বারা কোষের মধ্যে চলে যায়। কোষের মধ্যে যাওয়ার পর দুইটা উদ্দেশ্যে গ্লুকোজ কাজে লাগে এবং সেই প্রথম উদ্দেশ্যে অর্থাৎ গ্লুকোজ থেকে শক্তি উৎপাদনের জন্য, এনার্জি পাওয়ার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। তার মানে আমরা বুঝলাম দ্য প্রসেস অফ রিলিজিং এনার্জি ফ্রম ফুড ইজ কল্ড রেসপিরেশন। এবং এটাকেই রেসপিরেশন বলে। এই যে ফুড থেকে, খাদ্যের কণার থেকে শক্তি বের হওয়ার নাম হচ্ছে রেসপিরেশন বা শ্বসন। This is nothing but the release of energy from food is called respiration. তো আমরা বুঝলাম the process of releasing energy from food is called respiration. এখানে আমরা একটা ফ্লো চার্ট দিয়েছি, দেখুন এই যে এনার্জি রিলিজ হওয়ার জন্য অক্সিজেনের প্রয়োজন। When oxygen burns the food in the cells of the body to release energy, then carbon dioxide and water along with energy is formed. যখন কি হয়, অক্সিজেন বার্ন করে খাদ্যকে, দ্যাট ইজ খাদ্য এখানে হচ্ছে গ্লুকোজ মানে বাংলাতে বলে শর্করা। এই শর্করা বা গ্লুকোজকে যখন অক্সিজেন বার্ন করে বা অক্সিজেনের সঙ্গে এই গ্লুকোজের যখন বিক্রিয়া হয়, তখন কি হয়, কার্বন ডাই অক্সাইড নামক গ্যাস উৎপন্ন হয়, সঙ্গে ওয়াটার উৎপন্ন হয় আর এনার্জি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার বা জলকে বলা হয় ওয়েস্ট মেটেরিয়াল বা বাই প্রোডাক্ট। So when oxygen burns the food in the cells, then what happened? Carbon dioxide and water along with energy is released. Carbon dioxide, জল এই শক্তির সঙ্গে উৎপন্ন হয়। যে
কার্বন ডাই অক্সাইড আর জলকে বলা হয় ওয়েস্ট ম্যাটেরিয়াল। এবং সবচেয়ে হার্মফুল হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড বডি থেকে নির্গত করতে হয়, রিলিজ করতে হয়, বিকজ অ্যাকুমুলেশন অফ কার্বন ডাই অক্সাইড ইন দ্য লিভিং বিংস ইজ ভেরি ভেরি হার্মফুল, খুবই ক্ষতিকর। সেই জন্য আমরা শরীরে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে শরীর থেকে সেগুলো নিষ্কাশিত হয়। আমরা দেখলাম যে রেসপিরেশন বা শ্বসনে সময় তিনটি বিষয় জড়িত আছে। প্রথমত হচ্ছে কি, টেকিং ইন অক্সিজেন ইনটু সেল, কোষের মধ্যে অক্সিজেন নিতে হবে। নাম্বার 2 হচ্ছে রিলিজিং এনার্জি বাই বার্নিং ফুড, আর শক্তি নির্গত হবে জারণ প্রক্রিয়ার দ্বারা, অর্থাৎ অক্সিজেন, সেই গ্রহণ করা অক্সিজেন ফুডের সঙ্গে, আহারের খাদ্যের সঙ্গে বিক্রিয়া করবে, করে আস্তে আস্তে এনার্জি রিলিজ করবে। আর 3 নম্বর হচ্ছে যে বাই প্রোডাক্ট উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড এবং জল, সেগুলো কি হয়, কোষ থেকে বের করে দিতে হয়। মেইনলি কার্বন ডাই অক্সাইড, যাহা শরীর থেকে ইমিডিয়েটলি বের করতে হয়, জল অন্য কাজে শরীরে লেগে যায়। তো এই তিনটি হলো গুরুত্বপূর্ণ বিষয় যেটা শ্বসনে বা রেসপিরেশনের সঙ্গে জড়িত আছে। প্রথমে অক্সিজেন গ্রহণ করা, 2 নম্বর হচ্ছে শক্তি নির্গত করা, আর 3 নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ ওয়েস্ট বা বর্জ্য পদার্থকে শরীর থেকে নিষ্কাশন করা। এই যে রেসপিরেশন বা শ্বসনকে বলা হয় সেলুলার রেসপিরেশন, কোষীয় শ্বসন। কারণ হচ্ছে the respiration which takes place inside the cell is called cellular respiration, that is the respiration which is taking place within the cell, মানে শ্বসন সাধারণত কোষের মধ্যেই সংঘটিত হয় বা শ্বসন প্রক্রিয়াটা কোষের মধ্যেই চলে, কোষের ভিতরেই চলে, যার ধরুন ইয়াকে বলা হয় সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন। এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন। ব্রিদিং মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস, আর রেসপিরেশন তো হচ্ছে শ্বসন। এই দুইটার মধ্যে কি সম্পর্ক? আমাদের পুরো শ্বসন প্রক্রিয়াটি পড়তে হলে আমাদের ব্রিদিং সম্পর্কেও জানতে হবে, আর সঙ্গে তো শ্বসন প্রক্রিয়া আছেই। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ব্রিদিং, দ্য মেকানিজম বাই হুইচ অর্গানিজমস অবটেইন অক্সিজেন ফ্রম দ্য এয়ার অ্যান্ড রিলিজ কার্বন ডাই অক্সাইড ইজ কল্ড ব্রিদিং। আমরা বুঝলাম যে প্রক্রিয়ার দ্বারা বায়ু থেকে কোনো জীব অক্সিজেন নেয় এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, অর্থাৎ ইনটেকিং or inhaling oxygen and releasing carbon dioxide is called breathing. সংক্ষিপ্তভাবে অক্সিজেন নেওয়া আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করাকে বলা হয় শ্বাস প্রশ্বাস। ব্রিথিং ইজ এ physical process where respiration includes breathing as well as oxidation of food in the cell, that is respiration is a biochemical process. তো আমরা কি বুঝলাম? ব্রিদিং হচ্ছে একটা ভৌতিক প্রক্রিয়া, শ্বাস প্রশ্বাস। অন্যদিকে রেসপিরেশন বা শ্বসন হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া, তার মধ্যে ব্রিদিংও আছে এবং রাসায়নিক বিক্রিয়াও আছে। সো respiration is a complex process. On the other hand, this breathing is a very simple process or easy process. So respiration is a catabolic process. Catabolic process, what is that catabolic process? That is catabolic process is destructive process. আমরা দেখেছি এই শ্বসন প্রক্রিয়ায় কি হয়, গ্লুকোজ অণু থেকে কার্বন ডাই অক্সাইড এবং জল ও শক্তি উৎপন্ন, অর্থাৎ গ্লুকোজ অণু ভেঙে ওইগুলি উৎপন্ন হয়। এই যে গ্লুকোজ অণু ভেঙে যায় বা ব্রেকডাউন অফ গ্লুকোজ রিলিজেস কার্বন ডাই অক্সাইড, ওয়াটার অ্যান্ড এনার্জি। এই ব্রেকিং ডাউন হওয়ার জন্য একে বলা হয় ক্যাটাবলিক প্রসেস। আর আমরা আগে পড়েছিলাম ফটোসিনথেসিস, দ্যাট ইজ মেটাবলিক প্রসেস, এখানে জমা উৎপন্ন হয়। রেসপিরেশন ইনভলভস মাইটোকন্ড্রিয়া ইন দ্য সেলস where food is oxidized to release energy. আমরা ব্রিদিং এর ক্ষেত্রে যদি দেখি, যে ব্রিদিং ইনভলভস ইন দ্য লাংস অফ দ্য অর্গানিজম। কোনো জীবের লাংসে বা তার ফুসফুসের মধ্যে ব্রিদিং বা শ্বাস প্রশ্বাস সংঘটিত হয়, কিন্তু রেসপিরেশন বা শ্বসন সাধারণত কোষের ভিতরে সংঘটিত হয়, যেখানে মাইটোকন্ড্রিয়া ইনভলভ থাকে। কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হয়, কোষের এই শ্বসনে দ্বিতীয় ফেজ সেটা সম্পন্ন হয়। শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব হাউ এনার্জি রিলিজ ডিউরিং রেসপিরেশন, শ্বসনের সময় কিভাবে শক্তি নির্গত হয়। বিফোর গোয়িং টু দিস ইস্যু উই নিড টু ডিসকাস রিগার্ডিং ADP and
এটিপি। হোয়াট ইজ দিস এডিপি? তোমরা কি যা বলতে পারবে এডিপি মানে কি? ADP is a substance which is called adenosine diphosphate. ADP হলো একটি পদার্থ যাকে বলা হয় অ্যাডিনোসাইন ডাইফসফেট এবং সেটা কোষের মধ্যে থাকে, সাধারণত কোষের মধ্যে এগুলি থাকে। অন্যদিকে এটিপি হচ্ছে সাবস্টেন্স which is called adenosine triphosphate, যাকে বলা হয় এটিপি, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, এবং সেটাও কোষের মধ্যে আছে। আরেকটি হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, সেটাও কোষের মধ্যে থাকে, সেটাকে পিআই বলা হয়, লিখা হয়। পি মানে হচ্ছে ফসফেট আর আই মানে হচ্ছে ইনঅর্গানিক। তো সেটা আসলে কি? ইনঅর্গানিক ফসফেট ইজ এ সাবস্টেন্স which contains a phosphate group made up of phosphorus and oxygen. ইনঅর্গানিক ফসফেট বা অজৈবিক ফসফেট হচ্ছে একটা ফসফেটের গ্রুপ বা দল, যাহা কি হয় ফসফরাস এবং অক্সিজেন দ্বারা তৈরি হয়। দে আর অলসো প্রেজেন্ট ইন এ সেল, যেটা এই ইনঅর্গানিক ফসফেটগুলো কোষের মধ্যে আছে। এখন কি হচ্ছে, ADP combines with inorganic phosphate by absorbing the energy released and form ATP. কি হয়, ADP combines with this inorganic phosphate with the help of energy, তারপর কি হচ্ছে ATP উৎপন্ন হচ্ছে। তার মানে ADP কি হয়, ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে যুক্ত হয়। কিভাবে যুক্ত হয়? এনার্জি শোষণ করার পর, এবং ATP অণু তৈরি হয়। সো আমরা লিখতে পারি ADP প্লাস ইনঅর্গানিক ফসফেট প্লাস এনার্জি, দেন ইট প্রডিউসেস ATP, ATP উৎপন্ন করলো। এবার কি হচ্ছে, when the cell needs energy then ATP can be broken down using water to release energy. যখন কোষের শক্তির প্রয়োজন হয় তখন ATP ভেঙে যায়, জল ব্যবহার করে ATP ভেঙে ফেলে, কোষের মধ্যে ভেঙে যায় এবং ADP আর ইনঅর্গানিক ফসফেট আলাদা হয়ে যায়, এনার্জি রিলিজ হয়ে যায়। অর্থাৎ যে এনার্জির দ্বারা, শক্তির দ্বারা ADP আর ইনঅর্গানিক ফসফেটের মধ্যে যে বন্ধন হয়েছিল সেটা ভেঙে যায়, এবং সেই শক্তি কোষের বিভিন্ন কাজে লাগে। দেখা গেছে একটি ATP মলিকুল বা অণু যখন ভাঙে তখন তা থেকে 30.5 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 30.5 কিলো জুল, মাফ করবেন, কিলো জুল পার মোল। প্রতি একক থেকে 30.5 কিলো জুল শক্তি উৎপন্ন হয়। The released energy is used to carry out all the endothermic reactions taking place in the cell. অর্থাৎ আমাদের কোষের মধ্যে যত এন্ডোথার্মিক তাপ শোষক বিক্রিয়া সংঘটিত হয়, সেই সব বিক্রিয়ায় এখানে যে রিলিজ হওয়া, উৎপন্ন হওয়া শক্তি ব্যবহার হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো রেসপিরেশন ইজ অফ টু টাইপস। রেসপিরেশন বা শোষণ হচ্ছে দুই প্রকারের। নাম্বার 1 ইজ অ্যারোবিক রেসপিরেশন এবং নাম্বার 2 ইজ অ্যানারোবিক রেসপিরেশন। সেটাকে বলা হয় সবাত শোষণ। অ্যারোবিক রেসপিরেশন, সবাত শোষণ, যে শোষণ অক্সিজেনের উপস্থিতিতে সংঘটিত হয় তাকে বলা হয় অ্যারোবিক respiration. The respiration which takes place in the help of oxygen is called aerobic respiration, and the respiration which takes place without the help of oxygen or without the presence of oxygen, that is called anaerobic respiration. Aerobic respiration, respiration के কেন aerobic respiration বলা? aerobic means air, অর্থাৎ রেসপিরেশনের সময়, শ্বসনের সময় জীব বায়ু সংগ্রহ করে, বায়ু ব্যবহার করে, অর্থাৎ বায়ু অক্সিজেন ব্যবহার করে, অর্থাৎ বায়ু শোষণ করবে এবং সেই বায়ুর মধ্যে অক্সিজেন থাকে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড অ্যারোবিক রেসপিরেশন। তো বিফোর গোয়িং টু দিস অ্যারোবিক এন্ড অ্যানারোবিক রেসপিরেশন, আমরা এই জিনিসগুলো জানতে লাগবে। অ্যারোবিক আর অ্যানারোবিক বোঝার আগে আমরা এগুলি, যেমন গ্লুকোজ আছে, গ্লুকোজ হচ্ছে C6H12O6, তার মানে 6 কার্বন অ্যাটম কম্পাউন্ড। অর্থাৎ এই যেখানে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজের মধ্যে কার্বনের পরমাণু সংখ্যা আছে 6, যার জন্য বলা হচ্ছে 6 কার্বন অ্যাটম কম্পাউন্ড। অন্যদিকে কি হয়, গ্লুকোজ যখন মানে শ্বসনের সময় ভাঙে তখন কি হয়, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, একটা নতুন যৌগ পাইরুভিক অ্যাসিড, বা তাকে পাইরুভেটও বলা হয়। সেই পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন অ্যাটম কম্পাউন্ড, 3টি কার্বন পরমাণুযুক্ত একটি যৌগ হলো পাইরুভিক অ্যাসিড। তো আমরা বুঝলাম যে প্রথমে কি হয়, এই গ্লুকোজ 6 কার্বনযুক্ত কম্পাউন্ড, তারপর গ্লুকোজের কি হয়, জারণ ঘটে, গ্লুকোজ ভাঙে এবং পাইরুভিক অ্যাসিড উৎপন্ন। এখানে লেখা আছে গ্লাইকোলাইসিস। ব্রেকডাউন অফ গ্লুকোজ ইজ কল্ড গ্লাইকোলাইসিস। গ্লাইকোজ মিন্স গ্লুকোজ, লাইসিস মিন্স ব্রেকিং আপ, অর্থাৎ গ্লুকোজ যখন ভাঙবে তখন গ্লুকোজ ভাঙার প্রক্রিয়ার নাম গ্লাইকোলাইসিস। দ্য অক্সিডেশন অফ গ্লুকোজ টু পাইরুভিক অ্যাসিড ইজ কল্ড গ্লাইকোলাইসিস।
অক্সিডেশন অফ গ্লুকোজ, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, সেটার নাম গ্লাইকোলাইসিস। এবং মনে রাখবে যে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোনো ধরনের অক্সিজেন দরকার হয় না, ইট ডাজ নট রিকোয়ার এনি অক্সিজেন। This happens without the help of oxygen. That is, directly glucose breaks up into pyruvic acid, and here lot of enzymes act, অনেকগুলা উৎসেচক কাজ করে এখানে। তো আমরা কি বুঝলাম, আরেকটা কথা মনে রাখতে হবে, একটি ওয়ান মলিকুল গ্লুকোজ থেকে 2 মলিকুল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। আর পাইরুভিক অ্যাসিডটা কি আসলে? পাইরুভিক অ্যাসিড হচ্ছে ইট ইজ এ 3 কার্বন অ্যাটম কম্পাউন্ড, একটা যৌগ যার কার্বন পরমাণুর সংখ্যা থাকে 3, এবং এটাকে বলা হয় ইট ইজ এ কিটোনিক কার্বক্সিলিক অ্যাসিড। এবার আমরা জানবো অ্যারোবিক রেসপিরেশন মানে কি। দা respiration which uses oxygen is called aerobic respiration. It is called aerobic respiration because it uses air which contains oxygen. একদম সংক্ষেপে বললে, যে শোষণে অক্সিজেন ব্যবহৃত হয় তাকে বলা হয় অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শোষণ। এবং একে অ্যারোবিক বলার কারণ হচ্ছে ইহা বায়ু ব্যবহার করে, এয়ার ব্যবহার করে, যাহাতে অক্সিজেন থাকে। এই অ্যারোবিক রেসপিরেশনে, সবাত শোষণে একটি গ্লুকোজ অণু ভাঙ্গিয়া প্রথমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, সেটা পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত। পাইরুভিক অ্যাসিড আগে পেয়েছি আমরা, একটি গ্লুকোজ অণু ভাঙলে 2টি পাইরুভিক অ্যাসিড উৎপন্ন, এবং পাইরুভিক অ্যাসিডটা হচ্ছে সাধারণত 3টি কার্বন পরমাণুযুক্ত একটি যৌগ। তারপর অক্সিজেনের উপস্থিতিতে কি হচ্ছে, গ্লুকোজ ভাঙছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে সেটা হচ্ছে ভেঙে 6টি কার্বন ডাইঅক্সাইড, 6টি জল এবং 38 কি হচ্ছে টি উৎপন্ন হচ্ছে, এটিপি। তো এখানে আমরা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সবাত শোষণের 2টা পর্যায় আছে। প্রথম পর্যায়কে গ্লাইকোলাইসিস বলা হচ্ছে। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ অণু উইদাউট হেল্প অফ অক্সিজেনের উপস্থিতি ছাড়া গ্লুকোজ অণু ভেঙে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার এন্ড প্রোডাক্ট বা শেষ উৎপাদিত পদার্থ হচ্ছে পাইরুভিক অ্যাসিড। অন্যদিকে কি হয়, সেই পাইরুভিক অ্যাসিড দ্বিতীয় পর্যায়ে কি হয়, প্রবেশ মানে যায় শোষণে, এবং অক্সিজেনের উপস্থিতিতে কি হয়, সেখানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই পাইরুভিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হয় অক্সিজেনের হয়ে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, আর 38 অণু এটিপি উৎপন্ন হয়। সেটা হচ্ছে আমাদের মূল প্রোডাক্ট টার্গেট, এবং এটা ওয়েস্ট প্রোডাক্ট। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো এই অ্যারোবিক রেসপিরেশন সম্পর্কে বিস্তারিতভাবে। অ্যারোবিক রেসপিরেশন মানে হচ্ছে the respiration which uses oxygen is called aerobic respiration. It is called aerobic respiration because it uses air which contains oxygen. Aerobic respiration বা সবাত শোষণ হচ্ছে ওই শোষণ যে শোষণে অক্সিজেন ব্যবহৃত হয়। গ্লুকোজ is completely break down into carbon dioxide, water and ATP. এই অ্যারোবিক রেসপিরেশনে বা সবাত শোষণে গ্লুকোজ সম্পূর্ণরূপে ভেঙে যায়, ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড, জল আর এটিপি উৎপন্ন হয়। এখানে আমরা একটা কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, যে এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, তারপর 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল আর 38 অণু এটিপি উৎপন্ন হয়েছে। এবং এই অ্যারোবিক রেসপিরেশনের 2টি অংশ আছে, একটাকে বলে গ্লাইকোলাইসিস, যেমন দেখুন গ্লাইকোলাইসিস, আর 2 নম্বরটি হচ্ছে, তাকে ক্রেব চক্রও বলা হয়। এই পার্টকে, এই 2 নম্বর পার্টকে ক্রেব চক্র বলা হয়, ক্রেব সাইকেল। হ্যান্স ক্রেব একটা সায়েন্টিস্ট এই পার্ট আবিষ্কার করেছিলেন, যার জন্য একে বলা হয় ক্রেব চক্র। যাই হোক, তো প্রথমে হোয়াট ইজ দ্যাট গ্লাইকোলাইসিস? গ্লাইকোলাইসিস মানে কি? গ্লাইকোলাইসিস হইল গ্লুকোজ অণু ভেঙে পাইরুভিক অ্যাসিড উৎপাদিত হওয়াকে বলে গ্লাইকোলাইসিস। এখানে উল্লেখ করতে হবে যে অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না, যদিও সবাত শোষণ, কিন্তু এই সবাত শোষণের প্রথম পর্যায়ে কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। অক্সিজেনের প্রয়োজন আসে দ্বিতীয় পর্যায়ে, এবং যে পর্যায়ে মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংঘটিত হয়। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সাইটোপ্লাজমের মধ্যে সংঘটিত হচ্ছে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হচ্ছে, দ্বিতীয় পর্যায়ে সংঘটিত হচ্ছে, এবং তাকে ক্রেব চক্র বলা হচ্ছে। তো এই দ্বিতীয় পর্যায়ে কি হয়, পাইরুভিক অ্যাসিডের সঙ্গে বা পাইরুভেটও আরেকটা নাম আছে, তার সঙ্গে বিক্রিয়া করবে অক্সিজেনে, করে কার্বন ডাইঅক্সাইড, জল আর এটিপি উৎপন্ন করে। তো একটা কথা মনে রাখতে হবে, যত জীব অক্সিজেন ব্যবহার করে শক্তি উৎপাদিত করে, তারা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু অ্যানারোবিক রেসপিরেশন মানে কি? অ্যানারোবিক রেসপিরেশন হচ্ছে ওই রেসপিরেশন বা শোষণ যে শোষণে অক্সিজেনের প্রয়োজন হয় না। ইস্ট আছে, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে,
তাদের দেহের মধ্যে গ্লুকোজ অণু ভেঙে যায় অক্সিজেনের অনুপস্থিতিতে। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো অবাত শোষণ মানে কি। অবাত শোষণ হচ্ছে যে শোষণে অক্সিজেন প্রয়োজন হয় না। The respiration which takes place without presence of oxygen or in absence of oxygen, that is called anaerobic respiration. এবং অ্যানারোবিক রেসপিরেশন বা অবাত শোষণ প্রক্রিয়ায় কি হয়, গ্লুকোজেনের থেকে হয় ইথানল উৎপন্ন হবে নতুবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ইথানল এবং কার্বন ডাই অক্সাইড অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে। কোন সময় ইথানল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? যখন অবাত শোষণ প্রক্রিয়া ইস্ট কোষে চলে, তখন ইথানল কার্বন ডাই অক্সাইড সঙ্গে শক্তি, সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন হয়। আর যখন অবাত শোষণ প্রক্রিয়া প্রাণীর মাসুলে বা পেশি কোষে সংঘটিত হবে, তখন ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে এবং এই ক্ষেত্রে সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন হয়, খুব কম 280। কেন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছে এবং তারপর এই পাইরুভিক অক্সিজেনের অনুপস্থিতিতে ইস্ট কোষে এই পাইরুভিক অ্যাসিড থেকে ইথানল 2 অণু ইথানল বা ইথাইল অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড 2 অণু আর 2 অণু এটিপি উৎপন্ন হয়েছে। যদি একই ধরনের বিক্রিয়া পেশি কোষে চলে, তখন কি হবে? পাইরুভিক অ্যাসিড তো তার একই থাকবে এবং অক্সিজেনের অনুপস্থিতিতে এটা মাসুল সেলের মধ্যে যদি হয় মাসুল সেল, তখন কি হবে? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে। ল্যাকটিক অ্যাসিড আর সামান্য পরিমাণ সক্রিয়তা 2 অণু এটিপি উৎপন্ন হবে, 2 অণু। তো সেটা হচ্ছে অবাত শোষণ। তো আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে অবাত এবং সবাত উভয় শোষণের কমন পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এই উভয় পার্টি কি হয়? অক্সিজেন ব্যবহার হয় না, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তো আমরা কিছু জিনিস আমরা বুঝতে পারলাম যে কি হয় সবাত এবং অবাত শোষণের ক্ষেত্রে। সবাত শোষণে সাধারণত এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সাইটোপ্লাজমে হয়, অবাত শোষণে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সাইটোপ্লাজমে হচ্ছে। অর্থাৎ সবাত এবং অবাত উভয় প্রকার শোষণে কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। আর অন্যদিকে সবাত শোষণে কি হয়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে গিয়ে কি হয়? পাইরুভিক অ্যাসিডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হয়ে কার্বন ডাই অক্সাইড, জল আর এটিপি উৎপন্ন হয়। 38 এক অণু গ্লুকোজ থেকে 38 অণু উৎপন্ন হচ্ছে এটিপি। অন্যদিকে অবাত শোষণের ক্ষেত্রে আমরা দেখি যখন অবাত শোষণ ইস্ট কোষে সংঘটিত হয়, তখন ইথানল এবং কার্বন ডাই অক্সাইড সঙ্গে 2 অণু এটিপি উৎপন্ন হয়। আর যখন অবাত শোষণ মাসুল সেলের মধ্যে হয়, পেশি কোষে হয়, তখন ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় আর এটিপি উৎপন্ন হয় 2 অণু। আরেকটা কথা মনে রাখতে হবে, যখন প্রাণীর পেশি কোষে অবাত শোষণ হয়, তখন কি হয়? ল্যাকটিক অ্যাসিড দ্বারা কোষ পূর্ণ হয়ে যায়, ভর্তি হয়ে যায় এবং তখন মাসুল বা পেশি কোষে ক্র্যাম্প দেখা দেয়। ক্র্যাম্প মানে পেইন হয় প্রচুর। তখন কি করতে হবে? তখন আমরা যদি হট ওয়াটার বাথ নেই, তখন কি হবে? ব্লাড সার্কুলেশন অর্থাৎ অক্সিজেন সার্কুলেশন মাসুলের মধ্যে হবে এবং সেই পেইন থেকে রিলিজ পাওয়া যায়। সেখানের মধ্যে কোয়েশ্চন বলা যায় এইভাবে যে কেন অবাত শোষণের সময় পেশি কোষে ক্র্যাম্প দেখা দেয়? উত্তর হবে অবাত শোষণের সময় পেশি কোষ ল্যাকটিক অ্যাসিড দ্বারা পূর্ণ হয়ে গেলে পেশি কোষে ক্র্যাম্প দেখা দেয় এবং দ্যাট ইজ দ্য সাডেন বিল্ড আপ অফ ল্যাকটিক অ্যাসিড ইন দ্য মাসুল সেল ক্যান কজ মাসুল ক্র্যাম্প, যাহা হঠাৎ দেখা দেবে এবং মাসুলের মধ্যে ক্র্যাম্প। বা আমরা কিছু সময় যদি আমরা করি, বিরতি নিই, বিশ্রাম নিই, তখনও আমরা এগুলি থেকে রিলিজ পাই। এবং সেই ল্যাকটিক অ্যাসিড কোন সময় উৎপন্ন হয়? বিগোরাস ফিজিক্যাল এক্সারসাইজ যখন আমরা করি, খুব বেশি শারীরিক পরিশ্রম করি, তখন কি হবে? আমাদের যে শরীরের মধ্যে ব্লাড অক্সিজেন সাপ্লাই দিচ্ছে কোষের মধ্যে, সেটা দ্রুত শেষ হয়ে যায়। সেই সময় আমাদের শক্তির প্রয়োজন হয় এবং আমাদের শরীরের মধ্যে এই পেশি কোষে অবাত শোষণ প্রক্রিয়া স্টার্ট হয়ে যায়। এই ছিল আজকের আলোচনা। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট